কি করতে গিয়েছিলেন আপনি? নিজের জীবন নিজে শেষ করতে গিয়েছিলেন। জানেন না আত্মহত্যা মহাপাপ? তো কি করব আমি? আমার এই জীবন রাখতে চাই না। মেয়েটির এমন কথা শুনে স্বাধীন পুনরায় পপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীনের থাপ্পড় খেয়ে পপি নিমেষেই চুপসে যায়। ব্রিজে থাকা রেলিং ধরে কাঁদতে কাঁদতে ব্রিজে বসে পড়ে। মেয়েটিকে এমনভাবে কাঁদতে দেখে স্বাধীন মেয়েটির দিকে তার ব্যাগে থাকা পানির বোতলটি এগিয়ে দিয়ে বলে, এই নিন, পানি খেয়ে নিন। তারপর মেয়েটি স্বাধীনের হাত থেকে পানির বোতলটি টেনে ঢক ঢক করে পানি খেতে লাগে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, এখন সোজা আপনার বাসায় চলে যান। নেক্সট টাইম যেন এই ব্রিজের আশেপাশে না দেখি। আপনি যান, আমি একটু পরে বাসায় চলে যাব। হ্যাঁ, আমি এখান থেকে যাই আর আপনি পুনরায় সুইসাইড করতে যান, তাই তো? তা হবে না। আপনার বাসার অ্যাড্রেসটা বলেন, আপনাকে সেখানে রেখে আসি। আপনাকে যাইতে বলছি, যান। এখন কথা পেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, পপির ধমকে স্বাধীন পপির হাত থেকে পানির বোতলটি নিয়ে ঢক ঢক করে পানি খেতে লাগে। আপনি পানি খাওয়ার হলে এখন যেতে পারেন। না, আপনাকে এখানে রেখে আর যাওয়া যাবে না। আমি গেলেই আপনি আবার সুইসাইড করবেন। আরে বললাম তো আর সুইসাইড অ্যাটেম্প করব না। এখন আপনি যান, আমাকে একটু একা থাকতে দিন। তারপর স্বাধীন পপির কাছ থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে পপি সেখানে অনেকক্ষণ বসে থাকে, অঝরে কান্না করতে লাগে। একটু পর পপি মাথা তুলে আশেপাশে তাকাতেই দেখে স্বাধীন ব্রিজের শেষ মাথায় দাঁড়িয়ে আছে আর পপির দিকে তাকিয়ে আছে। স্বাধীনের এমন বিহেভিয়ার দেখে নিমিষেই পপির মুখে একটু মুচকি হাসির রেখা ফুটে ওঠে। কেন জানি মন খুলে হাসতে ইচ্ছে করছে তার স্বাধীনের এমন কর্মকাণ্ড দেখে। তারপর পপি তার হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে কাউকে ফোন করে আসতে বলে ব্রিজে। অন্যদিকে স্বাধীন ব্রিজের সামনে থ মেরে দাঁড়িয়ে থেকে পপির প্রত্যেকটা লক্ষণ পর্যবেক্ষণ করছে। একটু পর একটা কালো রঙের কার এসে পপির সামনে ব্রেক করে। তারপর পপি কারে উঠে চলে যায়। তারপর স্বাধীন সেখানে না দাঁড়িয়ে থেকে তার বাসার উদ্দেশ্যে অগ্রসর হয়। আপনারা কিছুই বুঝতে পারছেন না, তাই তো? আসেন আপনাদেরকে বুঝিয়ে বলি। মা, আর একটু ঘুমাইতে দাও না। ইন্টারভিউ তো সেই সকাল 10টা থেকে। হারামজাদা, ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ কয়টা বাজে। তারপর স্বাধীন তার পাশে থাকা ফোনটা পাওয়ার অন করে দেখে সকাল 9টা বেজে গেছে। 9টা বাজতে দেখে স্বাধীন চিল্লানি দিয়ে খাট থেকে উঠে তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, আর একটু আগে আমাকে ডাকবে না? এখন আর ডাকতে? তারপর স্বাধীন তড়ি ঘড়ি করে শোয়া থেকে উঠে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে একটু পরিপাটি হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। না মা, হাতে সময় নেই, জ্বলতে যেতে হবে। 10টা থেকে আবার ইন্টারভিউ শুরু হবে। তারপর সেইখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে স্বাধীন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বাসার বাইরে এসে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো রিক্সা পাচ্ছে না যে যাবে। তারপর রাস্তা ধরে হাঁটতে লাগে। একটু পর এটা রিক্সা দেখতে পায়। তারপর রিক্সাটা নিয়ে স্বাধীন সোজা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইন্টারভিউ দেওয়ার জন্য। একটু পর গিয়ে রিক্সাটা ব্রেক করে অফিসের সামনে গিয়ে তারপর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসের ভিতরে চলে যায়। অফিসে গিয়ে স্বাধীন দেখতে পায় ইন্টারভিউয়ের জন্য প্রায় 100 মানুষ অপেক্ষা করছে, যেখানে এই অফিসে এমপ্লয়ি নিবে মাত্র 10 জন। এই চাকরিটাও বুঝি আমার আর হবে না। আমার থেকে কত ভালো ভালো ব্রিলিয়েন্ট লোকরা এসে ইন্টারভিউ দিচ্ছে। তারপর সবার সামনে লাইনে দাঁড়িয়ে পড়ে স্বাধীন। এক এক করে সবার ইন্টারভিউ শেষ হলে এক পর্যায়ে স্বাধীনের ইন্টারভিউ আসে। স্বাধীন ইন্টারভিউ রুমের সামনে দাঁড়িয়ে, আসতে পারি স্যার? জি আসুন। তারপর স্বাধীন গিয়ে তাদের সামনে থাকা চেয়ার টেনে বসে পড়ে। তারপর তারা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, এর আগে কখনো কি কোথাও চাকরি করেছেন? না স্যার, এটাই আমার লাইফের ফার্স্ট জব হবে। বাট একটা জিনিস কি স্যার, আমাকে একটা কাজ একবার দেখিয়ে দিলে সেই কাজটা দ্বিতীয়বার দেখাতে হবে না। বুঝতে পারছি, তা শুধু খালি হাতে কি আর চাকরি পাওয়া যায়? স্যার বুঝতে পারছি না, আপনারা কি বলছেন? বলতে চাচ্ছি যে আমাদেরকে একটু মিষ্টিমুখ করার, তাহলে আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে। স্যার তা তো আপনাদের মিষ্টিমুখ করাবো, আগে জবটা হয়ে নিক। স্বাধীনের এমন কথা শুনে ইন্টারভিউ রুমে থাকা সবাই হা করে হাসতে লাগে। লোকগুলোর হাসির কারণ বুঝতে পারে না স্বাধীন। আরে বাবা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এখানে জব পেতে হলে আমাদেরকে কিছু টাকা দিতে হবে।
সবাইকে টাকার অফার করেছি, ওরা রাজি হয়েছে। প্রত্যেকজন তাদের পদের জন্য আমাদেরকে 3 লাখ করে টাকা দেবে। আপনি যদি 3 লাখ টাকার বেশি দেন তাহলে তাদেরকে রেখে আপনাকে চাকরি দেবো। স্যার, আমার বাবা বলেছে কখনো ঘুষ দিয়ে আমাকে চাকরি দেবে না, আর আমিও চাই না ঘুষ দিয়ে চাকরি করতে। প্রয়োজন হলে রিক্সা চালিয়ে খাবো, তাও ঘুষ দিয়ে কোনো চাকরি নেব না। তারপর স্বাধীন সেখানে আর দাঁড়িয়ে না থেকে কেবিন থেকে বেরিয়ে যায়। স্বাধীনের এমন কথা শুনে ইন্টারভিউ নেওয়া প্রত্যেকেই বোকা বনে যায়। অন্যদিকে ইন্টারভিউ রুম থেকে বের হয়ে অফিসের আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অফিস থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হাঁটতে লাগে। সকালে না খেয়ে আসায় বিকেল 3টা বেজে যায়। পকেট থেকে ওয়ালেট বের করে দেখে মাত্র 50 টাকা। এই 50 টাকা দিয়ে স্বাধীন ভাবতে লাগে, এখন এই 50 টাকা কি করব? খাবার খাবো? অনেক কোথাও লেগেছে নাকি? 50 টাকা নিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে মা বাবাকে কি বলবো? চাকরি হয়নি। এখন তাদেরকে এমন কথা বলতেও খারাপ লাগে। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে ফুটপাত দিয়ে হাঁটছিল স্বাধীন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সারাদিন ফুটপাতে থাকা টি স্টলে চলে আসে। তারপর দোকানে বসে কলা পাউরুটি চা খেয়ে নেয়। বিল মিটিয়ে দোকান থেকে বের হয়ে পড়ে। হাতে থাকা 20 টাকার দিকে তাকিয়ে বলে, হায় টাকা! এই টাকার পিছে ছুটতে ছুটতে বিদ্যুৎ হয়ে যায়। দিন শেষে মাটিতে লুটিয়ে পড়তে হয় এই টাকার পিছু করতে। আনমনে কথাগুলো ভাবছিল স্বাধীন আর ফুটপাত দিয়ে হাঁটছিল। কোনো কিছু ভালো না লাগায় বাসায় ফেরার ইচ্ছা ঠিক তেমন একটা না হয় স্বাধীন গিয়ে নদীর পাড়ে একটা বেঞ্চে বসে নদীর দিকে তাকিয়ে রয়েছে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ একটা মেয়ে এসে পেছন থেকে ডাকতে লাগে, ভাইয়া নেন না, একটা ফুল নেন না, আজকে মাত্র 2টা ফুল বিক্রি করছি। এই ফুলগুলো বিক্রি না করতে পারলে বাসায় আজকে খালি হাতে ফিরতে হবে, আর রাত্রিতে এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে। তখন যে টাকা দিয়ে ফুল কিনেছি সে টাকাও বিক্রি করতে পারবো না। নেন না ভাইয়া, নেন না, একটা ফুল নেন না। হঠাৎ কারো এমন কণ্ঠস্বর শুনতে পেয়ে স্বাধীনের দৃষ্টি নদীর দিক থেকে সরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে হাতে করে কিছু গোলাপ ফুল নিয়ে স্বাধীনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে। স্বাধীন নিজেও বুঝতে পারে না মেয়েটিকে কি বলবে। নিজের কাছেও তেমন একটা টাকা নাই, মাত্র 20 টাকা আছে। তারপরেও মেয়েটিকে তার পাশে বসায়। দেখো আপুমনি, আমার কাছে অত টাকা নেই যে তোমাকে দেব, কিন্তু এই নাও 20 টাকা। জানি এই টাকা দিয়ে তোমার কিছুই হবে না, বাট রাখো। প্যান্টের পকেট থেকে ওয়ালেটটি বের করে 20 টাকা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলে কথাগুলো স্বাধীন। এই নাও ভাইয়া 2টা ফুল, একটা বউ 10 টাকা করে বিক্রি করি, সেখান তো 20 টাকা দিয়েছে। এই নাও 2টা ফুল। 2টা ফুল স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে কথাগুলো বলে ফুলি। গোমরা মুখটাই যেন হাসির আলোতে পূর্ণিমার মতো জলজল করে। যদি নিজের আনন্দ দেখতে চাও তাহলে রাস্তার পাশে পড়ে থাকা মানুষদেরকে সাহায্য করো। যদি নিজের মধ্যেই মনুষ্যত্ব খুঁজে না পাও তাহলে রাস্তার পাশের মানুষদের দিকে তাকাও। যদি নিজের বাঁচার বিন্দুমাত্র আগ্রহ কমে যায় তাহলে রাস্তার পাশের মানুষদের দিকে তাকাও। তাহলেই বুঝতে পারবে তুমি তাদের থেকে কতটা ভালো স্থানে আছো। কি ভাইয়া, কি ভাবছো? ফুলগুলো না? না, আমার ফোন লাগবে না। আমার প্রিয় মানুষও নেই যাকে ফুল দেব। তারপর স্বাধীন বালতির ভেতর থেকে 2টা ফুল নিয়ে পুনরায় মেয়েটিকে অর্থাৎ ফুলিকে হাঁটু গেড়ে প্রপোজ করে বলে, আমার কিউট আপুটির জন্য 2টা ফুল। জানি আমার আপনার কাছে ফুলের সৌন্দর্য বড়ই ম্রিয়মান। তারপর স্বাধীন আর ফুল বিক্রি করা ফুলি মেয়েটি দুজনে মিলে নদীর পাশে থাকা টেবিলে বসে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। আচ্ছা আপু, তোমার বাসায় কে কে আছে? আসলে ভাইয়া আমার বাসায় তেমন কেউ নাই, শুধু মা আর আমি। আর মার মুখ থেকে শুনেছি বাবা নাকি অনেক আগেই মারা গেছে। আচ্ছা আপুমনি, তুমি পড়ালেখা করো না? হ্যাঁ ভাইয়া, লেখাপড়া করতাম, বাট প্রায় 1 বছর ধরে লেখাপড়া করি না। মা বাসায় বাসায় গিয়ে কাজ করতো আর আমি স্কুলে থাকতাম। কিন্তু হঠাৎ করে একদিন বাসায় এসে দেখি মা হওয়া ধরে কান্না করছে। আমি তার কাছে যেতেই আমাকে ধরে সে কান্না করে। এরপর থেকেই শুধু অসুস্থ হয়ে ঘরের ভেতরে থাকে। আমি কিচ্ছু বসতে না পেরে বস্তিতে থাকা এক ভাইয়ার সাহায্য নিয়ে এই ফুল কিনে বিক্রি করতে লাগে। তোমার মতো অনেক ভাইয়ারা
আছে, আমাকে অনেক টাকা দিত, কিন্তু আজকে কোনো ভাইয়া আমাকে টাকা দেয়নি। এর কারণে অনেক মন খারাপ। বাসায় যেতে হবে, বাসায় একটু খাবারও নেই। তাহলে ভাইয়া তুমি এখানে বসে থেকে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করো, আমি তাহলে আসি, পরে না হয় আবার দেখা হবে। কথাটি বলেই ফুলি স্বাধীনের দিকে মুচকি হেসে টেবিল থেকে নেমে হাঁটতে লাগে। স্বাধীন অপলক দৃষ্টিতে ফুলির দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কি মায়াভরা চেহারা, অগ্নি নিক্ষেপ করা দৃষ্টি, তারপরেও মেয়েটির এমন অবস্থা। যদি কোনো একদিন সময় পাই তাহলে আমি এমন মানুষদের পাশে দাঁড়াবো। কথাটা বলেই সেই দিক থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় নদীর দিকে তাকিয়ে থাকে স্বাধীন। হঠাৎ স্বাধীনের নজর যায় ব্রিজের দিকে। দেখতে পায় একটা মেয়ে সুইসাইড করার জন্য রেলিং এর উপর দাঁড়িয়ে আছে। স্বাধীন ব্রিজের উপর ভালোভাবে লক্ষ্য করে দেখে কেউ দাঁড়িয়ে নেই। তারপর স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না বসে থেকে দৌড় লাগায় ব্রিজের উদ্দেশ্যে। একটু পর ব্রিজের কাছে এসে মেয়েটিকে রেলিং থেকে নামিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় স্বাধীন। তারপর কি হলো তা তো আপনারা জেনেই গেছেন। স্বাধীন রাস্তা দিয়ে হাঁটছিল আর আজকের দিনে ঘটে যাওয়া সব বিষয়গুলো ভাবতে লাগে। এভাবেই কেটে যায় অনেকটা সময়। বিকেল পেরিয়ে রাত হয়ে যায়। স্বাধীনের বাসা থেকে এখনো অনেকটা দূরে রয়েছে সে। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ স্বাধীনকে ঘিরে ফেলে চারদিক থেকে অনেকগুলো ছেলে এসে। তোর কাছে যা আছে ভালোই ভালোই দিয়ে দে, না হলে কিন্তু আজকে তোর হবে জীবনের শেষ রাত। ছেলেগুলোর এমন কথা শুনেই স্বাধীন হা হা করে হাসতে লাগে। ফোনের দিকে ছিনতাইকারী ছেলের গুলো কিছুই বুঝতে পারে না স্বাধীনের বিষয়। তখনই স্বাধীন ছিনতাইকারীদেরকে উদ্দেশ্য করে বলে, আরে আমি এক ফকির, তোরা এসেছিস আমাকে ছিনতাই করতে। এই ফাইলটা ছাড়া আমার কাছে কিছুই নেই, খুঁজে যদি কিছু পাস নিয়ে যা তোরা। ধ্যাত, আজকে বিজনেসটাই শুরু হলো একটা ফকিরকে দিয়ে। যা শালারপো এখান থেকে ভাগ, দ্বিতীয়বারের মতো এখানে যেন না দেখি। স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হাঁটতে লাগে বাসার উদ্দেশ্যে। আর আনমনে ভাবে, এই একটা দুনিয়ায় কত রঙের মানুষ দেখব। কেউ আছে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, কেউ আছে নিজের জীবন দিয়ে দিতে, কেউ আছে নিজের জীবনের বিনিময়ে অন্যের জীবন রক্ষা করতে। কথাগুলো ভাবতে ভাবতে পকেট থেকে ফোন বের করে পাওয়ার অন করে দেখে রাত 9টা বেজে গেছে। আশেপাশে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে। বুঝতে পারে বাসার অনেকটাই কাছে চলে এসেছে সে। আপনারা আবার ভাইবেন না, আমাদের নায়কের কাছে আবার অ্যান্ড্রয়েড ফোন আছে। নোকিয়া একটা ফোন আছে, তাও আজ থেকে 3 বছর। স্বাধীন শেখ বাবা মায়ের একমাত্র সন্তান বললেও চলে। ছোট্ট একটা বোন আছে যার বয়স মাত্র 3 বছর। সারাদিনে বাবার শহরে ছোট্ট একটা মুদিখানার দোকান আছে। স্বাধীনের বাবার শহরে ছোট্ট একটা মুদিখানার দোকান আছে। সেই দোকান থেকে যা উপার্জন হয় তাতে তাদের সংসার টেনে টুনে চলে যায়। আর স্বাধীনের মা একজন গৃহিণী। দরজায় করাঘাত করতেই স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, এ বাবা, সেই বের হয়েছে সকাল 9টায়, আর এখন বাসায় ফিরছিস? একবারও কি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস রাত কত হয়েছে? কি খেয়েছিস না খেয়েছিস? আয়, বাড়ির বাহিরে আয়, অমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে। স্বাধীনের মা কথাটি বলতেই স্বাধীন সোজা বাড়ির ভেতরে প্রবেশ করে খাওয়ার টেবিলে চলে যায়। তখন স্বাধীনের মা বলে, কে বাহির থেকে ঘুরে আসলি? যা ফ্রেশ হয়ে আয়, তারপর তুমি খাবার দিও। না মা, অনেক ক্ষুধা লাগছে আমার, খেতে দাও। দিনভর না খেয়ে আছি, বিকালের দিকে চা স্টলে গিয়ে একটা কলার রুটি আর চা খেয়েছি। আচ্ছা বাবা, তুই বল, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। তারপর স্বাধীন সেখানে বসে পড়ে। একটু পর স্বাধীনের মা খাবার নিয়ে এসে তার মুখের সামনে ধরে। খেয়ে নে বাবা। তা তোর আজকের ইন্টারভিউ কেমন হলো? আর বইল না, যে চাকরি করতে চাই শুধু ঘুষ। আজকে যে কোম্পানিটাতে গিয়েছিলাম সেই কোম্পানির যারা ইন্টারভিউ নিচ্ছে তারা বলল 3 লাখ টাকা ঘুষ দিলে নাকি এই কোম্পানিতে চাকরি হবে। আর আমি কোনোভাবেই ঘুষ দিয়ে চাকরি নিব না, তুমি তা ভালো করে জানো। আমি আমার যোগ্যতাই নেব। দেখ বাবা, এর জন্য এমন মন খারাপ করে আছিস? চাকরি একটা হয়নি আর একটা হবে, আর একটা হয়নি আর একটা হবে, এভাবে একটা না একটা চাকরি তো হবেই। চাকরি না হলে তোর বাবার মতো আরো একটা মুদিখানার দোকান
দিয়ে নি, তাহলেই তো হয়ে যাবে। কথাগুলো স্বাধীনকে ভাত খাইয়ে দিতে দিতে বলে স্বাধীনের মা। স্বাধীন ছোট বাচ্চার মতো পাটিতে বসে আছে আর ওর মা খাইয়ে দিচ্ছে। স্বাধীনের খাওয়া শেষ হলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর সোজা স্বাধীন তার রুমে চলে যায়। রুমে গিয়ে স্বাধীন সোজা খাটে গিয়ে শুয়ে পড়ে। রাত অনেক হওয়াতে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে যায়। এইভাবে কেটে যায় অনেক কয়টা দিন। কিরে বাবা, আর কত পড়বে? এই পড়ালেখা করতে করতে তো নিজের জীবন দিয়ে দিবি। এখন দেখছি যেই লেখাপড়া করে চাকরি নিতে হলে লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়, সেই লেখাপড়া করার থেকে না করাই ভালো। এছাড়া সে সকল কথা, তোর বাবা সেই সকালে না খেয়ে বাজারে গেছে। খাওয়ার কথা বলতেই বলল যে দুপুরে এসে খাবে। দুপুর গড়িয়ে যাচ্ছে, বাট তোর বাবার আসার কোনো নামগন্ধ নেই। জাদু, তুই বাজারে যা, দোকানে গিয়ে বয় আর তোর বাবাকে বাসায় পাঠিয়ে দে। ওকে মা, আমি এখনই যাচ্ছি। কথাটি বলেই স্বাধীন পড়ার টেবিল থেকে উঠে ওয়ার্ড্রোব থেকে একটা গেঞ্জি আর পরনের লুঙ্গি তো আছেই, সে অবস্থাতেই বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। হঠাৎ রাস্তায় স্বাধীন ও তার বন্ধুর সঙ্গে দেখা হয়। কে তুই? তোকে তো এখন আর দেখা যায় না। তার সকাল সকাল বাজার দিকে যাচ্ছিস যে, কোনো কি সমস্যা হয়েছে? আরে না, কোনো সমস্যাই হয়নি। না, তার কোনো সমস্যা হয়নি। তা তুই কোথায় যাচ্ছিস? ওই দিকে? আরে আমি তো তোর কাছে যাচ্ছিলাম, বাট দেখ তোর সঙ্গে দেখা হয়ে গেল। এখন আর তোর বাসায় যাব না, বাজার দিকে যাই। চল। তারপর দুজন মিলে বাজারের দিকে অগ্রসর হয়। রাস্তায় হঠাৎ স্বাধীন সজীবকে প্রশ্ন করে, তোকে যে বলেছিলাম তোর কোম্পানিতে কখনো যদি সার্কুলার দেয় তখন আমাকে বলিস। হ্যাঁ বলেছিল, আমি তো সেই অপেক্ষা আছি কখন সার্কুলার দেবে। বেশ কিছুদিন হলো শোনা যাচ্ছে আমাদের অফিসের যে বস আছে তার মেয়ে নাকি অফিসের দায়িত্ব নেবে। তখন হয়তোবা নতুন বসের জন্য একটা পিও লাগবে। তখন সার্কুলার দিলে তুই যে ইন্টারভিউ দিস। আর তুই তো এও ভালো করে জানিস আমাদের কোম্পানিতে কোনোভাবে ঘুষ কিংবা রেকমেন্ড করলে জব হয় না। তো তুই যদি জব নিতে চাস তাহলে তোর বুদ্ধি আর পরিশ্রম দিয়ে জব নিতে হবে। আমাকে আর সেই কথা বলতে হবে না। আমার সম্পর্কে তো তুই ভালো করে জানিস। স্কুল থেকে কলেজ পর্যন্ত কখনো ফার্স্ট বয় ছাড়া লাস্ট বয় হয়নি। আর যদি হয় ইন্টারভিউর কথা, তাহলে তো তিশার মতো ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ সম্পর্কে সবকিছু ভালোভাবেই জানি। দুজনে মিলে কথা বলতে বলতে এক পর্যায়ে তারা দুজনে চলে আসে বাজারে। বাজারের পাশে থাকা স্বাধীনের বাবার ছোট্ট একটা মুদিখানার দোকানের সামনে চলে আসে স্বাধীন আর সজীব। তখনই স্বাধীন তার বাবাকে বলল, বাবা, তুমি এখন বাসায় যাও। সেই সকালবেলা এসেছো দোকানে কিছু না খেয়ে, তাই মা তোমাকে বাসায় যাওয়ার জন্য বলল। কিছু খেয়ে না হয় আবার দোকানে চলে এসো। স্বাধীনের বাবা একজন কাস্টমারের সঙ্গে কথা বলছিল। হঠাৎ ছেলের এমন কণ্ঠ শুনতে পেয়ে পেছনের দিকে তাকিয়ে স্বাধীনের কাছে গিয়ে বলে, তোকে কষ্ট করে লেখাপড়া করাইছি দোকানে বসানোর জন্য। তুই বড় একটা কোম্পানিতে চাকরি করবি, এটা আমার স্বপ্ন। যা তুই এখন এখান থেকে। আমি হোটেল থেকে কিছু খেয়ে নেবো, তুই এখন বাসায় যা। না বাবা, না খেয়ে থাকতে থাকতে নিজের কি হাল করেছো দেখেছো একবার? আর হোটেলের খাবার তোমাকে খেতে হবে না, এখন বাসায় যাবে। আমি বলেছি মানে বলেছি, যাও। তারপর স্বাধীনের অনেক জোরাজুরিতে স্বাধীনের বাবা বাসায় চলে যায়। অন্যদিকে স্বাধীন মনোযোগ দিয়ে দোকানদারি করতে থাকে। তখনই হঠাৎ করে সজীব স্বাধীনকে বলে, কিরে, তোর আর মারিয়ার সম্পর্ক এখন কেমন চলছে? সজীবের এমন প্রশ্ন শুনে স্বাধীন হতভম্ব হয়ে যায়। স্বাধীন ভীতু ভীতু কণ্ঠে সজীবকে বলে, কি কি বলি তুই? মারিয়ার সঙ্গে আমার সম্পর্ক মানে? অভিনয় করতে হবে না, আমরা সব জানি, শুধু তোকে বলিনি। জানিস মানে? কি জানিস তুই? তুই আর মারিয়া যে একে অপরকে ভালোবাসিস তা আমি ভালো করে জানি। অনেকদিন আগে মারিয়া আমার কাছ থেকে তোর নাম্বার চেয়েছিল। আমি অনেকটা অবাক হয়েছি, কিন্তু তখন আমি দিয়ে দেই। পরক্ষণ আমি একদিন যখন তোদের দুজনকে বালুচরে দেখলাম তখন বুঝতে পারি তোদের মধ্যে কিছু না কিছু চলছে। বালুর চর মানে কি বলছিস তুই এইগুলো? আমি জানি তুই ভালো অভিনয় করতে পারিস। ছোটবেলায় স্কুলে অভিনয় করে কতবার ফার্স্ট হয়েছিলি তাকে আমি জানি না? তো এখন তো বড় হয়েছিস, অন্তত পক্ষে এখন তো ভালো হ। ও, আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই তো?
আসেন আপনাদেরকে সব বুঝিয়ে বলি। আসলে মারিয়া হচ্ছে এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে। স্বাধীন আর মারিয়া দুজন একই কলেজে পড়তো। স্বাধীন আর মারিয়া দুজনেই ছিল লেখাপড়ার দিক দিয়ে অনেকটাই বেস্ট। তার জন্য দুজনের মধ্যে দ্বন্দ্ব হতো কে কার আগে রোল থাকবে। একবার যদি স্বাধীনের এক রোল হতো, পরের বার মারিয়ার, পরের বার স্বাধীনের, এরকম হতো। এমন দ্বন্দ্বের মাঝে দুজন একে অপরকে কখন ভালোবেসে ফেলে নিজেরাও জানে না। মুখ ফসকে একদিন মারিয়া স্বাধীনকে প্রপোজ করে ফেলে। স্বাধীনও তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। শেষে এগিয়ে চলতে লাগে তাদের ভালোবাসা। কিন্তু তারা এই প্রতিজ্ঞা করে যে কেউ কখনো কাউকে বলবে না তাদের ভালোবাসার কথা। এইবার আসেন গল্পে ফেরা যাক। হায় রে মারিয়া, আমি একে অপরকে অনেক ভালোবাসি। আচ্ছা, তোরা দুজন কতদিন ধরে রিলেশনে রয়েছিস? প্রায় 3 বছর হবে। এর মধ্যে কি তোর একবারও মনে হয়নি যে মারিয়া তোর সঙ্গে প্রতারণা করছে? কি? আমি বলতে চাচ্ছি যে তোর কি একবারও মনে হয়নি যে মারিয়া তোর সঙ্গে গেম খেলছে? কি বলছিস এইগুলা আবল তাবল কথা? আচ্ছা, বাদ দে সেসব কথা। তুই কি জানিস মারিয়া বিয়ে ঠিক হয়েছে? কি বলিস তুই এগুলো আবল তাবল কথা? ওর বিয়ে ঠিক হবে আর আমি জানতে পারবো না? সচিবের কথা শুনে স্বাধীন বাকরুদ্ধ হয়ে পড়ে। নিজের কানকে যেন নিজেই বিশ্বাস করতে পারে না। যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছে তার বিয়ে হয়ে যাচ্ছে অন্যজনের সঙ্গে। তারপর স্বাধীন তার হাতে থাকা ফোনটি বের করে মারিয়ার নাম্বারে ফোন করে। কিন্তু বারবার মেইলি কণ্ঠে একটা কথাই ভেসে আসছে, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিসার্চ করুন। স্বাধীনের অনেক রাগ হতে থাকে আর আনমনেই বলে, শালার কি একটা জীবন! আমার কথা বলার মতো পর্যন্ত আমার ফোনে টাকা নেই। স্বাধীন কেমন চিন্তিত হয়ে ফোন চাপতে দেখে সজীব তার দিকে এগিয়ে এসে বলে, কিরে, কি হয়েছে? ফোনে টাকা নেই বুঝি? এই নে আমার ফোন। আর ফোনের টাকা থেকে কি হবে? তোর নাম্বার তো নিশ্চয়ই ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। এর থেকে আমার নাম্বারটা দিয়ে কল দে, দেখবি তাও হয়তো রিসিভ করতে পারে। তারপর সজীবের হাত থেকে ফোনটি নিয়ে নাম্বার তুলে কল করে। প্রথমবার ফোন করায় কেউ কল রিসিভ করে না, তৃতীয়বার ফোন করলে কেউ রিসিভ করে, তৃতীয়বারের বার ফোন রিসিভ করে ওই পাশ থেকে মেইলি কণ্ঠ বলে, হ্যালো, কে বলছেন? আর এতবার ফোন দিচ্ছেন কেন? দেখছেন না ফোন ধরছি না, নিশ্চয় বিজি আছি। আমি স্বাধীন। ফোনের ওই পাশ থেকে স্বাধীন নামটি শুনে মারিয়া অবাক হয়ে যায়। নাম্বারটি ভালো করে চেক দিয়ে ফোনটা আবার কানের কাছে ধরে বলে, স্বাধীন মানে? আর তোর এই নাম্বার? নাম্বারটা আমার না, সজীবের। আর তুমি আমাকে তুই মুই করে বলছো কেন? ও সরি, তুই করে বলেতে। তো গরিবের বাচ্চা গরিব, তোকে কি বলবো আমি? 3 বেলা তো ঠিক মতো খেতেও পারিস না, 1 বছর ধরে ঘুরছিস চাকরির পেছনে, কিন্তু চাকরিও পাচ্ছিস না। তোকে তুই করে বলবো না তো স্যার বলে ডাকবো? তুমি আজ আমাকে এমন কথা বলতে পারলে? হ্যাঁ, পারবো না কেন? তুই কি এমন যে তোকে তুই করে বলতে পারবো না? আমি তোমার কি হই তুমি জানো? দেখ, যা হওয়ার হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমাকে আর ফোন করবি না। আর হ্যাঁ, একটা কথা, ব্রেকআপ। কথাটি বলে ওই পাশের ফোন কেটে দেয় স্বাধীন। আবারও ওই নম্বরে ফোন করে, কিন্তু বারবার একটা কথাই ভেসে আসছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। স্বাধীন থ মেরে সেখানে দাঁড়িয়ে আছে, যেন সে একটা ঘোরের ভেতরে আছে। সময় ফুরিয়ে গেলে ঘোরও ফুরিয়ে যাবে। তখন পাশ থেকে সজীব স্বাধীনকে আশ্বাস দেয়, যা হওয়ার হয়ে গেছে। ওই ছেলে একটা ছলনাময়ী, তো ওর কথা আর ভাবিস না। নিজেকে নতুন করে প্রস্তুত কর। ওর সামনে এমন ভাবে দাঁড়াবি যাতে ও তোকে দেখে জ্বলে, নিজেও যেন বুঝতে না পারে যে কি হারিয়ে ফেলেছে। সজীবের এমন কথায় স্বাধীন একটু সাহস ফিরে পায়। সজীবের ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে বলে, আচ্ছা, তুই বাসায় যাবি? না, বাসায় যাব না। বাসায় গিয়ে কি করব? সেই ঘুমাতে হবে নিশ্চয়ই, কাজ করতে হবে। এর থেকে এখানে বসে আড্ডা দিই দুজন মিলে, তো মনটা একটু ফ্রেশ হবে, আমারও ভালো লাগবে। তারপর স্বাধীন আর মুস্তাফিজুর দুজন মিলে দোকানে বেচাকেনা করতে লাগে আর কথা বলতে লাগে। মুহূর্তের মধ্যে স্বাধীন যেন ভুলে যায় সবকিছু। স্বাধীন কেমন হাসি খুশি দেখে সজীব পুনরায় বলে, এরকম হাসি খুশি থাকবি সব সময়। তারপর দুজন মিলে আরো অনেকক্ষণ দোকানে বসে থাকে। অনেকক্ষণ পর স্বাধীনের বাবা চলে আসে দোকানে। তারপর স্বাধীন দোকান থেকে বের হতে স্বাধীনের বাবা গিয়ে দোকানে বসে পড়ে। দোকানের ক্যাশ বাক্স থেকে 100 টাকা বের করে স্বাধীনের দিকে এগিয়ে, এনে বাবা 100 টাকা, তুই তোর মরিচের মতো খরচ করিস। না বাবা, আমার টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে।
তোর কাছে যে কি টাকা আছে তা আমি ভালো করে জানি। এখন কথা না বলে টাকাটা নিয়ে তোর প্রয়োজনে খরচ করিস। স্বাধীন তার বাবার কাছ থেকে টাকাটা নিতেও কেমন যেন শরম লাগে। বয়স হয়ে গেছে 24, এখনো যদি বাবার কাছ থেকে টাকা নেয় তাহলে কেমন দেখায় না। তারপরেও স্বাধীন তার বাবার দিকে হাত বাড়িয়ে দিয়ে টাকাটা নিয়ে নেয়। তারপর তারা দুইজন বাজারের একটা দোকানে গিয়ে চা খেতে লাগে। তখনই সজীবের ফোনে একটা ফোন আসে। কিরে বন্ধু সজীব, তুই সারাদিন কোথায় থাকিস? তুই জলদি তাড়াতাড়ি মাঠে আয়। পাশের গ্রাম থেকে খেলতে আইছে, ওদের যে করে হোক হারাতে হইব। শালারে এর আগে হাইরা গেছে, তারপর ওদের ডেমাক কমে নাই। এবার এসে বলতেছে যদি হারাতে পারে তাহলে ওদের নাকি আমাদের আস্তে একটা ছাগল দিবে। সত্যি বলছিস তো? আরে সত্যি বলছি, জলদি আয়, এখনই খেলা শুরু হবে। আর স্বাধীনকে এত করে ফোন করছি, ওর ফোন বন্ধ কেন? ওকে সঙ্গে নিয়ে আসিস কিন্তু, বললাম। কথাটা বলেই ফোনের এই পাশে থাকা ছেলেটা ফোন রেখে দেয়। তখনই স্বাধীন চায়ের কাপে একটা চুমুক দিয়ে সজীবকে উদ্দেশ্য করে বলে, কি রে, কে ফোন করেছে? আরে রিফাত ফোন করেছে, আমাদেরকে জলদি মাঠে যেতে বললো। আজকে নাকি আবারও পাশের গ্রাম থেকে খেলতে আসছে, আর যারা জিতবে তারা নাকি ছাগল পাবে। কি বলিস, সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, জলদি চল, আমাদের রেখে আবার খেলা শুরু করবে। কথাটি বলেই চায়ের কাপ সেখানে রেখে সে দৌড় লাগে মাঠের উদ্দেশ্যে। মাঠে গিয়ে দেখতে পায় সেখানে সবাই আগে থেকে উপস্থিত, শুধু তারা দুইজন নেই। তারপর খেলা শুরু হয়। আসলে খেলাটা হচ্ছে ক্রিকেট খেলা। ধরতে গেলে স্বাধীন পড়াশোনায় যতটা ভালো, খেলাধুলায় তার থেকেও ভালো। প্রথমে ব্যাট করে পাশের গ্রামের ছেলেরা ওরা 124 রানের টার্গেট দেয়। তারপর পালা আসে স্বাধীনদের। এক এক করে 4টা উইকেট চলে যায়। তখন স্বাধীন মাঠে পাশ থেকে সচিব বলে, দেখ, আজকে যেভাবেই হোক আমাদেরকে জিততে হবে, না হলে কিন্তু ছাগলটা ওরা নিয়ে যাবে। আজ যদি পারি এই ছাগলটা দিয়ে কিন্তু আজকে রাতে পিকনিক হবে। বাকিটা তোর উপর ডিপেন্ড করছে। ওকে, আমি আমার শেয়ারটা দিয়ে চেষ্টা করব। এক এক করে স্বাধীন 4-6 মারতে মারতে ম্যাচটা জিতিয়ে ফেলে। সবাই অনেক খুশি হয়ে দৌড়ে স্বাধীনকে মাথার উপরে নিয়ে নাচতে লাগে। তারপর ছাগলটা নিয়ে তারা চলে যায় সোজা তাদের ক্লাব ঘরে। তারপর পিকনিকের আয়োজন শুরু হয়। অন্যদিকে স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে গোসল দিয়ে তার রুমে গিয়ে গায়ে এলিয়ে দিতেই মারিয়ার বলা কথাগুলো আনমনে ভাবতে লাগে। স্বাধীন ঘরের মধ্যে আর না থেকে রুম থেকে বের হয়ে তাদের ক্লাব ঘরের উদ্দেশ্যে বের হতেই পেছন থেকে তার মা বলে, কিরে বাবা, কই যাচ্ছিস তুই এত হন্তদন্ত হয়ে? তারপর স্বাধীন তার মাকে খেলায় জয় হয়ে ছাগল জিতে পিকনিকের কথা খুলে বলে। তারপর স্বাধীন তার মায়ের সামনে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে শুধু তাদের ক্লাব ঘরে চলে আসে। এসে দেখে একদল রান্না করছে আর একদল বক্স দিয়ে নাচানাচি করছে। রাত যখন প্রায় 11টা বেজে যায়, তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যায়। স্বাধীন ও তার রুমে গিয়ে খাটে শুতেই চোখ পেয়ে লোনা জল গড়িয়ে পড়তে থাকে। খাটের এই পাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে স্বাধীন ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে অগ্রসর হয়। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে পুনরায় বাসায় চলে আসে। অন্যদিকে, কি মা, তোরা দুজনে না একে অপরকে ভালোবাসতি, তো হঠাৎ করে কি হলো যে তুই সৌরভকে বিয়ে করবি না? ওর আমি আসল রূপ দেখি নাই। ওর মনের মধ্যে এমন ভয়ঙ্কর তা আমি কখনো ভাবতেও পারিনি। দেখো বাবা, তুমি আর এই বিষয় নিয়ে একটা কথাও বলবে না। আমি যেহেতু একবার বলেছি ওকে আর আমি বিয়ে করব না, তাহলে করবই না। আর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি বাসা থেকে বেরিয়ে যাব। দেখ মা, আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, আর কতদিন অফিস সামলাবো? আমার অফিস দেখাশোনা করার জন্য তো একজনকে দরকার। তাই ভেবেছি আমার বন্ধুর ছেলে যখন স্বাধীন, তাহলে ওকে তোর সঙ্গে বিয়ে দিয়ে ওকে ওই কোম্পানির দায়িত্ব দেব। আমি তোমার মেয়ে, আমি কি মরে গেছি? মানে কি বলতে চাইছিস তুই? শোনো, তোমার কোম্পানির দায়িত্ব আমি নিব। আমাকে আর অফিসে যেতে হবে না। কাল থেকে আমি যাব। তুই মেয়ে মানুষ হয়ে অফিস করবি কয়দিন বল? এইভাবে কেটে যায় আরো অনেক কয়েকটা দিন। স্বাধীন ও তার বন্ধুদের সঙ্গে মাঠে গিয়ে ক্রিকেট খেলছিল। হঠাৎ স্বাধীনের ফোনে তার মা ফোন করে। ফোন রিসিভ করতে উপাস থেকে কান্না মিশ্রিত কণ্ঠ ভেসে আসে। মা, কি হয়েছে? কান্না করছো কেন তুমি? স্বাধীন রে, তোর বাবা। কি হয়েছে মা বাবা? তোর বাবা কথা বলছে না, হাত পা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। জলদি আয় বাসায়। তারপর স্বাধীন আর কোনো কথা না বলে মাঠ থেকে দৌড়াতে দৌড়াতে বাসার উদ্দেশ্যে আসে।
অন্যদিকে স্বাধীনকে এমনভাবে দৌড়াতে দেখে সজীব ও তার পিছু পিছু আসতে লাগে। বাসায় এসে স্বাধীন দেখে তার বাবা তার রুমে অচেতনের মতো শুয়ে আছে, আর তার মা তার বাবার হাতে পায়ে সরষের তেল দিচ্ছে। তারপরেও কোনো হেলদুল আসছে না তার। স্বাধীন ওর বাবার কাছে গিয়ে বলতে লাগে, বাবা কি হয়েছে বাবা, কথা বলো। স্বাধীন তার বাবার গায়ে হাত দিয়ে এমন কথা বলতে লাগে। হঠাৎ পেছন থেকে সজীব এসে বলে, আঙ্কেলকে জলদি জলদি হাসপাতালে নিতে হবে, আমি গাড়ি নিয়ে আসি, ওয়েট কর একটু। তারপর সজীব বাজারে যায় গাড়ি আনার জন্য। তারপর স্বাধীনের বাবাকে সিএনজিতে করে শহরের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তাররা আসে। তারপর স্বাধীনের বাবাকে ডাক্তাররা এসে আইসিইউতে ভর্তি করে। আইসিইউ রুমের সামনে থাকা চেয়ারের সাথে স্বাধীন এর মা আর সজীব বসে আছে। স্বাধীনকে চিন্তিত দেখে সজীব ওর কাঁধে হাত রেখে বলে, দেখ, কোনো টেনশন করিস না, আঙ্কেল ঠিক সুস্থ হয়ে উঠবে, আল্লাহর উপর বিশ্বাস রাখ। সজীবের এমন কথা শুনে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রায় 1 ঘন্টা পর আইসিইউ কেবিন থেকে একটা ডাক্তার বের হয়। তখনই স্বাধীন বসা থেকে উঠে ডাক্তারের কাছে গিয়ে বলে, আমার বাবা কেমন আছে? দেখো বাবা, তোমার বাবাকে সময় মতো আনতে পেরেছে, এজন্যই বেঁচে গেছে। হয়তো উনি আর বেশি দিন বাঁচবেন না। যদি বাঁচাতে চাও তাহলে হার্ট সার্জারি করতে হবে, অনেক টাকা লাগবে। তোমাদেরকে তো দেখে ধনী পরিবারের লোক মনে হচ্ছে না, তাই আর কিছু বললাম না। কথাটি বলে ডাক্তার সাহেব তাদের কাছ থেকে যেতে লাগবে। তখনই স্বাধীন পেছন থেকে ডাক্তারের হাত ধরে বলেন, আঙ্কেল প্লিজ আমার বাবাকে বাঁচান, যত টাকা লাগে আমি দিব, প্লিজ আমার বাবাকে সুস্থ করে দিন। ডাক্তার সাহেব স্বাধীনকে বসা থেকে দাঁড় করিয়ে বলে, দেখো বাবা, আমি হাসপাতালের সামান্য একজন কর্মচারী। আমি তোমাদের জন্য কি করতে পারি বলো? তোমার বাবা হার্টের সার্জারি করতে প্রায় 30 লক্ষ টাকা লাগবে। ডাক্তারের এমন কথা শুনে স্বাধীনের চোখে যেন নিমিষেই কালো মেঘে ছায়া ভেসে ওঠে। তারপর ডাক্তার সাহেব তার সামনে থেকে চলে যায়। অন্যদিকে সচিব অনেকটাই অবাক হয়, কারণ কোনোভাবে স্বাধীন এর বাবার জন্য জোগাড় করতে পারবে না, যেখানে তাদের সংসারে চলে একটা ছোট্ট মুদিখানা দোকান দিয়ে। তারপর স্বাধীন সোজা তার বাবার কাছে চলে যায়। স্বাধীনকে দেখে ওর বাবা বলে, জানি বাবা, আমি আর মাত্র অল্প কিছুদিনের মেহমান এই পৃথিবীতে। ডাক্তারকে অনেক করে জিজ্ঞাসা করেছি, বা ডাক্তার আমাকে কিছুই বলেনি। তা থেকে আমি তো জানি আমার এমন কোনো রোগ আছে যার জন্য অনেক অনেক টাকা লাগবে। স্বাধীন তার বাবার হাত জড়িয়ে ধরে বলে, বাবা আমি তোমাকে বাঁচাবো, যেভাবেই হোক না কেন। পাগলামি করিস না তুই। অন্যদিকে সচিব স্বাধীন তার বাবার এমন কথোপকথন দেখে সচিবের চোখেও লোনা জল বের হতে লাগে। নিজেরও তেমন কোনো সাধ্য নেই যে স্বাধীনকে সাহায্য করবে সচিব। তারপরে হাসপাতালে থাকতে থাকতে কেটে যায় 2টা দিন। তারপর হাসপাতালে বিল মিটিয়ে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের টেবিল থেকে বের হতে যাবে। তখনই ডাক্তার স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, দেখো বাবা, তোমাদেরকে কথাটা কি করে বলি তাও বলতে হবে। তোমার বাবার যদি হার্ট সার্জারি করতে চাও তাহলে 15 দিনের মধ্যে যে করে হোক টাকা ম্যানেজ করতে হবে। ডাক্তারের এমন কথা শুনে স্বাধীন অনেকটাই অবাক হয়। তারপর কেবিন থেকে বের হয়ে স্বাধীন তার বাবাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এভাবেই কেটে যায় প্রায় 1 সপ্তাহ। স্বাধীন প্রত্যেক দিন তার বাবার দোকানে যায়। যে টাকা ইনকাম হয় তাতে তাদের সংসার চলে, আর ওর বাবার ওষুধের খরচ চলে। স্বাধীন নিজেও বুঝে উঠতে পারে না কি করে তার বাবাকে হার্ট সার্জারি করাবে। হঠাৎ স্বাধীনের ফোনে একটা ফোন আসে। ফোনের দিকে তাকিয়ে দেখে সজীব কল করেছে। তারপর ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে সজীব বলে, শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। এত ব্যাড নিউজের মাঝেও গুড নিউজ শুনতে অনেকটাই হাস্যকর লাগছে না রে? আরে রাখ তো তোর লাগামবিহীন কথা। তুই বলছিলি না তোর একটা জব লাগবে? আমাদের কোম্পানিতে সার্কুলার দিয়েছে, আমাদের বসের মেয়ের পার্সোনাল বিয়ে হওয়ার জন্য কালকে ইন্টারভিউতে আসতে পারবে। স্বাধীন কিছু একটা ভেবে বলে, হ্যাঁ পারবো। তারপর স্বাধীন আর সজীব আরো অনেক কথা বলতে লাগে। অনেকক্ষণ পর ফোন কেটে দিয়ে স্বাধীন ভাবতে লাগে, যদি দোকানটা বিক্রি করি তাহলে প্রায় 2 লাখ টাকার মতো হবে, আর জব ব্যাংকে থেকে কিছু টাকা তুলবো, আর কোম্পানির কাছ থেকে কিছু টাকা অগ্রিম চেয়ে নেব। কথাগুলো আনমনে ভাবতে লাগে স্বাধীন। রাত হয়ে গেলে স্বাধীন দোকান বন্ধ করে ফার্মেসি থেকে তার বাবার জন্য ঔষধ কিনে বাসায় চলে যায়। এভাবেই কেটে যায় রাত। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া না করেই বাসা থেকে বের হতে যাবে। অমনি স্বাধীনের মা পেছন থেকে ডাক দিয়ে বলে,
কিরে বাবা, কই যাচ্ছিস এত সকাল সকাল, আর হাতে কিসের ফাইল? মা, সজীবদের কোম্পানিতে, সজীবদের কোম্পানির বসের পার্সোনাল পিএ পদে। তো খাবার খেয়েছস? স্বাধীন ঘরের দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। তখন তার মাকে উদ্দেশ্য করে বলে, দেখো, আর 9টা বেজে গেছে, আর 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে। এখন খাবার খেতে নিলে অনেক লেট হয়ে যাবে, এর থেকে আমি ইন্টারভিউ দিয়ে এসে খাবো। স্বাধীন তার মাকে কথাটি বলে আর এক মুহূর্ত বাসার ভেতরে না দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে মাত্র 50 টাকা আছে। তারপর একটা রিকশায় করে সোজা অফিসের সামনে চলে আসে। গেটের সামনে আসতেই দারোয়ান বলে, কি চাই? এমন ভাবে অফিসের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আঙ্কেল, আজকে নাকি এই কোম্পানিতে বসের পার্সোনাল দিয়ে পদে ইন্টারভিউ নেবে, তো আমি ইন্টারভিউ দিতে আসছি। ও আচ্ছা, তাহলে ভিতরে যাও। ভিতরে গিয়ে দেখতে পারবে ওয়েটিং রুমে অনেকে বসে আছে, তুমি ওর সঙ্গে গিয়ে বসে পড়ো। একটু পর থেকে ম্যাম ইন্টারভিউ নেওয়া শুরু করবে। কেন, আপনার ম্যাম এখনো আসেনি? না ম্যাম, সাহেব তো এখন আসেনি। উনি এমনিতে সচরাচর লেট করে না, বাট আজকে লেট করলো কেন নিজেও জানি না। অন্যদিকে পপি তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে কোনোভাবেই সে সৌরভকে বিয়ে করতে পারবে না। পপির বাবা তার কথাতেই অটুট। তোদের বিয়ে আমরা সেই ছোট থেকে ঠিক করেছি, তুই তো সেটা জানিস। আমার বন্ধুকে দেওয়া কথা আমি কখনই বরখাফি করতে পারবো না। তোমার বন্ধুকে দিয়েছো, কথা বলো, খারাপ করতে পারবে না। তাই বলে কি আমার কোনো মতামত নেই? নিজের ভালো আমি নিজে বুঝতে জানি। পপির এমন কথা শুনে পপির বাবার বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। পপি পেছন ফিরে তার বাবাকে এমন অবস্থায় দেখে দৌড়ে গিয়ে তার বাবাকে বলে, বাবা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? পপির বাবা পপির হাত ওনার বুক থেকে সরিয়ে নেয়। তারপর পপি বাইরে থাকা কাজের ছেলেপেলেদেরকে ডাক দিয়ে তার বাবাকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা পপির বাবাকে আইসিইউতে ভর্তি করে। অনেকক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হলে পপি ডাক্তারের কাছে গিয়ে বলে, আঙ্কেল, আমার বাবার কি হয়েছে? মামনি, তোমার বাবা স্ট্রোক করতে নিয়ে এসেছিল, বাট অল্পের জন্য বেঁচে গেছে। ওনাকে এমন কোনো কথা বলো না যাতে উনি অনেক কষ্ট পায়। ডাক্তার কথাটি বলেই চলে যায়। অন্যদিকে পপি নিজেও জানে না কি করবে এখন। জেনে শুনে তো কখনো ভুল মানুষকে বিয়ে করা যায় না, আবার বাবার কথার ওপরেও কথা বলতে পারছে না। পপি যেন দোটানায় ভুগছে। তারপর পপি সোজা তার বাবার কেবিনে ঢুকে পড়ে। পপিকে দেখে তার বাবা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। তারপর পপি তার বাবার পাশে গিয়ে চেয়ারে বসে তার বাবার হাত চেপে ধরে বলে, বাবা, আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না। তুমি নিজেও জানো সৌরভ কত খারাপ একটা ছেলে। সৌরভ আমাকে ফোন করে সব কথা খুলে বলেছে, তোর আর ওর মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে। পপির আর বোঝার বাকি রইল না যে সৌরভ আগে থেকেই তার বাবাকে ভুল বুঝিয়ে রেখেছে। এখন হাজারবার তার বাবাকে বোঝালেও তার বাবা বুঝতে চেষ্টা করবে না। তখনই পপি তার বাবাকে বলে, বাবা, আমি অন্য আরেকজনকে ভালোবাসি, আর ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। তোমার মন রক্ষার্থে আমি সৌরভকে ভালোবাসি কথাটা বলেছিলাম। পপির মুখ থেকে এমন কথা শুনে পপির বাবা অবাক হয়ে যায়। পপির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলে, ছেলেটাকে কি করে, ওর বাবা কি করে, ওর বংশ পরিচয়টাই বানকে। আমি ভালোবেসেছিলাম ওর সরল মন মানসিকতা দেখে। ওর বংশ পরিচয় কি করে কিছুই জানি না। তুই এখনো ওই ছেলেটাকে ফোন করবি আর এখানে আসতে বলবি। আচ্ছা বাবা, আমি ফোন করে আসতে বলবো, কিন্তু আজকে তো আমাকে ইন্টারভিউ নিতে হবে আমার পার্সোনাল পিএর জন্য। আমি ইন্টারভিউ দিয়ে আসার সময় নিয়ে আসব। তারপর পপি ওর বাবার সঙ্গে আরো অনেক কথা বলে কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর হসপিটালে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ডাইরেক্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার অফিসের উদ্দেশ্যে। অন্যদিকে স্বাধীন বসার রুমে গিয়ে ইন্টারভিউ এর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে, কিন্তু অফিসের বসের আসার কোনো নাম গন্ধই নেই। তখনই স্বাধীনের সামনে দিয়ে একটা মেয়ে ইন্টারভিউ রুমে চলে যায়। স্বাধীন তো মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। তারপর এক এক করে সবার ইন্টারভিউ নিতে লাগে। সামান্য একটা পিএ পদে চাকরি নেওয়ার জন্য প্রায় 100 জনের ওপরে ছেলে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য। দেখতে দেখতে একটা সময় স্বাধীনের ইন্টারভিউ সিরিয়াল চলে আসে। তারপর স্বাধীন কেবিনের সামনে, মি কামিন স্যার? হ্যাঁ, আসুন। তারপর স্বাধীন গিয়ে পপির সামনের চেয়ারে বসে পড়ে। পপি মুখ তুলে তাকিয়ে স্বাধীনকে দেখে তো অবাক হয়ে যায়। নিমিষেই নিজেকে সামলে নিয়ে, ও আপনি? তা আপনার এই জবটা কেন দরকার? আসলে আমার বাবা অনেক অসুস্থ, আর প্রায় অনেক দিন ধরে আমি জব করছি, বাট কোনো জব পাচ্ছি না। বাবার চিকিৎসার জন্য হলেও আমার চাকরিটা প্রয়োজন।
তখনই পপির মাথায় একটা দুষ্টু চিন্তার আবির্ভাব হয়। ও আচ্ছা, এই ব্যাপার। তা আপনার বাবার কি অসুখ হয়েছে বলা যাবে কি? হার্ট সার্জারি করতে হবে, অনেক টাকা লাগবে। আপনি এ সকল বিষয় শুনে কি করবেন? কিছু না, বাট আমি যদি আপনাকে আপনার বাবার চিকিৎসার সব খরচ দেই তাহলে কি আপনি আমার কথা মতো চলতে পারবেন? পপির এমন কথা শুনে স্বাধীন যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছে না। জি হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বিয়ে করতে হবে, তাও মাত্র 2 বছরের জন্য, কিন্তু কখনোই আপনি আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাবেন না। স্বাধীন আগে থেকেই ভেবেছিল এমন কিছু একটাই বলবে। স্বাধীন নির্দ্বিধায় রাজি হয়ে যায়। আচ্ছা, আমি ম্যানেজারকে বলবো আপনার যত টাকা লাগে তত টাকা দিয়ে দিবে, বাট এখন আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, আর আমি যা যা শিখিয়ে দেব আপনাকে তাই করতে হবে। কথাটি বলে পপি পিয়নকে ডাক দেয়। মা ডেকেছো? হাট দেখেছি, 2 বছরের একটা এগ্রিমেন্ট নিয়ে আসেন, আর সেইটাতে যেন উল্লেখ থাকে বিয়ের কথা। কি বলছো মা, বুঝতে পারেননি। 2 বছরের একটা এগ্রিমেন্ট নিয়ে আসেন যেখানে বিয়ের কথা উল্লেখ থাকবে। আর হ্যাঁ, আর একটা কথা, এটা যেন বাবা কোনোভাবে জানতে না পারে। আচ্ছা মা। পপির এমন কথা শুনে পিয়ন ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তারপর পিয়ন কেবিন থেকে চলে যায়। স্বাধীন পপিকে প্রশ্ন করে, আচ্ছা, আমাকে বিয়েই বান করবেন কেন 2 বছরের জন্য? পপি ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ এমন প্রশ্ন শুনে স্বাধীনের দিকে এর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি শোনেন, আজকে যা বলেন এরপর থেকে কখনোই আমাকে আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করবেন না। ধরতে গেলে আমি আপনার বাবার চিকিৎসার বিনিময়ে আপনাকে 2 বছরের জন্য কিনে নিচ্ছি। আমি যখন যা বলবো তখন তাই করবেন, আর আমার কথার বাহিরে একটা কথাও বলবেন না। কথাটি বলে পুনরায় পপি মনোযোগ দেয় তার ল্যাপটপে কাজ করার দিকে। একটু পর পিয়ন হাতে করে একটা এগ্রিমেন্ট নিয়ে আসে। তারপর স্বাধীন এগ্রিমেন্টটা ভালোভাবে পড়ে দেখে যে পপির বলা কথাগুলো এগ্রিমেন্টে লেখা আছে। তারপর স্বাধীন এগ্রিমেন্টে সই করে দেয়। তখনই পিয়ন পপিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা মা, বাইরে থাকা ছেলেটাকে এখন কি করব? ওদেরকে বলেন আমার পার্সোনাল পিএ পেয়ে গেছি, এখন ওনারা যেতে পারে। কথাটি বলে পুনরায় পপি মনোযোগ দেয় ল্যাপটপের উদ্দেশ্যে। অন্যদিকে পিয়নও বাইরে বের হয়ে সবাইকে চলে যেতে বলে। আর স্বাধীন পপির সামনের চেয়ারে বসে আছে। পপিকে কিছু প্রশ্ন করবে সেই সাহসও হচ্ছে না। এই অল্প কিছুক্ষণেই বুঝে গেছে পপি অনেক রাগী একটা মেয়ে। তারপর স্বাধীন ছোট্ট বাচ্চার মতো সেইখানে বসে আছে। কাজের ফাঁকে ফাঁকে এক পলক করে পপি স্বাধীনকে দেখে আর মুচকি মুচকি হাসে। স্বাধীনের ওইদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর পপি ওর কেবিন থেকে উঠে টেবিলের ওপরে থাকা কফির মগটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, এই পৃথিবীতে কতই না আজব মানুষ আছে, তাই না, যাদের কখনো চেহারা দেখে বিবেচনা করা যায় না। আর মানুষও এই পৃথিবীতে জন্ম নিলে এমন মানুষের সঙ্গে অনেকবার দেখা হয়, শুধু তার চেহারাটা মনে রাখতে হয়। মনোযোগ দিয়ে স্বাধীন পপির বলা কথাগুলো শুনছে। আচ্ছা, আপনি কি কখনো কাউকে ভালোবাসছেন নিজের জীবনের থেকে বেশি? পপির এমন প্রশ্নে স্বাধীন কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তাকে কি পেয়েছেন? স্বাধীন মাথা দিয়ে না বোঝায়। নিশ্চয়ই আপনাকে সে অপব্যবহার করেছে, নয়তো সে আপনাকে তার প্রয়োজনে খাটাইছে, তাই তো? পপির এমন প্রশ্নে স্বাধীন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। পপির এমন কথা শুনে স্বাধীনের চোখ থেকে এক ফোঁটা অশ্রু বের হতেই স্বাধীন তা হাত দিয়ে মুছে ফেলে। ও সরি, আপনাকে পার্সোনাল প্রশ্ন করায়। এখন আসেন আমার পিছু পিছু। তারপর পপি কফির মগটা টেবিলের উপর রেখে কেবিন থেকে বের হয়ে যায়। স্বাধীন ওর পিছে পিছে যেতে লাগে। একটা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আজকে থেকে আমি যখন গাড়িতে উঠবো তখন তুই আমার আগে আগে এসে দরজা খুলে দিবি, মনে থাকে যেন দ্বিতীয়বার আর তোকে যেন বলতে না হয়। পথে এমন কথা শুনেই স্বাধীন দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। তারপর গাড়ি চলতে লাগে তার আপন গতিতে। অর্থাৎ ড্রাইভারকে বলে পপি, আচ্ছা, আপনার জানা মতে আশেপাশে কোনো কাজী অফিস আছে কিনা? জি ম্যাম, আসে। কাজে অফিস দিয়ে কি করবেন? তোমাকে কি আমি অত প্রশ্ন করতে বলেছি আছে কিনা? যদি থাকে সেখানে নিয়ে যাও, চলো। তারপর ড্রাইভার গাড়ি ঘুরিয়ে কাজী অফিসের দিকে যেতে লাগে। একটু পর গিয়ে গাড়ি ব্রেক করে কাজী অফিসের সামনে। গাড়ি ব্রেক করতেই স্বাধীন গাড়ি থেকে বের হয়ে পপি যে দরজা দিয়ে গাড়ি থেকে বের হবে ওই দরজাটা খোলে। তারপর পপি হাঁটতে হাঁটতে কাজী অফিসে ঢোকে। স্বাধীন পপির পেছন পেছন যেতে লাগে কাজী অফিসের ভেতরে।
তারপর কাজী ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, কে তোমরা আর এখানে কেন এসেছো? কাজী অফিসে কেন আসে? বিয়ে করতে এসেছি। তো বিয়ে করতে এসেছো তাহলে মাত্র দুজন কেন? আরো কয়েকজন লাগবে। তোমার পক্ষ থেকে দুজন সাক্ষী আর ছেলের পক্ষ থেকে দুজন সাক্ষী, এছাড়া কোনোভাবে বিয়ে পড়ানো সম্ভব না। যত টাকা লাগে আমি দিব, আপনি বিয়ে পড়ান। দেখো মা, এভাবে তো টাকার কথা উল্লেখ হচ্ছে না। বিয়ে পড়াতে গেলে সাক্ষী লাগে আর ওদের সই লাগে। তারপর পপি কাজীর সঙ্গে বেশি কথা না বলে কাজী অফিসের বাইরে এসে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারপর তাদেরকে টাকার লোভ দেখালে তারা বিয়েতে সাক্ষী হওয়ার জন্য রাজি হয়। পুনরায় পপি কাজী অফিসে প্রবেশ করে। তারপর কাজী সাহেব পপি আর স্বাধীনের বিয়ে পড়াতে লাগে। এভাবেই শেষ হয় তাদের বিয়ের পর্ব। তারপর কাজীকে টাকা মিটিয়ে কাবিননামার একটা ফটোকপি নিয়ে কাজী অফিস থেকে বের হয়ে যায়। গাড়ির সামনে আসতেই সারাদিন দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। তারপর স্বাধীনকে গাড়িতে বসে পড়ে। তখন ড্রাইভার পুনরায় পপিকে বলে, আচ্ছা ম্যাম, এখন কোথায় যাবেন? হসপিটালে যাব। আর বাবা যেন কোনোভাবেই জানতে না পারে আমি ওই ছেলেটাকে জোর করে বিয়ে করেছি, টাকার প্রলোভন দেখিয়ে। যদি জানতে পারে তো চাকরি তো শেষ করবেই, পাশাপাশি তোকেও শেষ করে ফেলবো। পপি এমন কথা শুনে ড্রাইভার শুকনো ঢোক গেলে। তারপর ড্রাইভার মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগে। একটু বড় গাড়ি এসে থামে একটা হাসপাতালে। স্বাধীন হাসপাতালটা দেখে অবাক হয়, কারণ এর আগে স্বাধীন তার বাবাকে এই হাসপাতালটাতেই নিয়ে এসেছিল। তারপর স্বাধীন গাড়ি থেকে নেমে যেদিক দিয়ে বের হবে ওই দরজাটা খুলে দেয়। পপি যেতে লাগে আগে আগে, আর স্বাধীন পপির পিছু পিছু হাসপাতালে প্রবেশ করে। পপি ওর বাবার কেবিনের সামনে গিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, এখন যেমন চুপচাপ ছিলি তা এখন আর থাকা যাবে না। আমার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলবি, আর তোকেও আমি হাসি খুশি ভাবে কথা বলবো। কিন্তু খবরদার কোনোভাবে যেন আমার উপর তুই স্বামীর অধিকার যেন না খাটাস বাবার সামনে। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর দরজার কেবিন ধাক্কা দিতে পপির বাবা কেবিনের দরজার দিকে তাকিয়ে দেখে পপির সঙ্গে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আয় মা, ভেতরে আয়। দরজার সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা বাবা, তুমি বলেছিলে না আমি কাকে ভালোবাসি আর কাকে বিয়ে করতে চাই? এই সেই ছেলে। আর তুমি জানলে অবাক হবে আমি একে বিয়ে করেছি। কথাটি বলেই পপি ওর বাবার দিকে স্বাধীন আর ওর কাবিননামাটি এগিয়ে দেয়। পপির বাবা পপির হাত থেকে কাবিননামাটা নিয়ে পড়তে লাগে। পপির দিকে একটু রাগের দৃষ্টিতে তাকিয়ে, এখানে বিয়ের তারিখ দেওয়া তো আজকের। হ্যাঁ বাবা, আমরা আজকে বিয়ে করেছি। বিয়ে করে সোজা তোমার সঙ্গে দেখা করতে নিয়ে এসেছি। তারপর পপির বাবা কেবিন থেকে বের হতে যাবে, অমনি পরিচিতি নিলেই স্বাধীন দৌড়ে এসে তাকে ধরে ফেলে। স্বাধীনের এমন কর্মকাণ্ডে স্বাধীনের বাবা মা অনেক খুশি হয়। তারপর স্বাধীন পপির বাবাকে আধশোয়া হয়ে শুইয়ে দিয়ে বলে। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে পপির বাবা বলে, তা বাবা, তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম মোহাম্মদ স্বাধীন শেখ। তো বাবা, এখন তুমি কি করছো? স্বাধীন থতমত খেয়ে যায়। এমন প্রশ্নে কি বলবে? পপির দিকে তাকাতেই পপি ওর বাবার দিকে উদ্দেশ্য করে, ওই আমার কোম্পানিতে জব করেন। কই, এর আগে তো কখনো একে আমাদের কোম্পানি দেখিনি। না মানে বাবা, আমার তো এখন একটা পার্সোনাল পিএর দরকার, তো একে আমি আমার পার্সোনাল পিএ বানিয়েছি। তা ভালো করেছিস তুই। আচ্ছা বাবা, তোমার বাবা মা কি করে? পপির বাবার এমন প্রশ্নের স্বাধীন পুনরায় পপির দিকে তাকায়। তখন পপি চোখের ইশারা দিয়ে সত্যি কথা বলতে বলে, আসলে আঙ্কেল, আমার বাবার বাজারে একটা ছোট্ট মুদিখানার দোকান আছে আর মা বাসায় থাকে। ও আচ্ছা, নিজেরাই বিয়ে করে নিলে একটাবার আমাদের মতামত প্রয়োজন মনে করলে না? আসলে আঙ্কেল, পপি অনেক জোরাজোরি করছিল আর আমি ওকে না করতে পারিনি, কারণ অনেক ভালোবাসি তোকে, তাই। কথাটা বলেই স্বাধীন পপির দিকে তাকায়। দেখে পপি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথে 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 দৃষ্টি সরিয়ে পপির বাবার দিকে তাকায়। তারপর পপির বাবা স্বাধীন পপি তিনজনে মিলে অনেকক্ষণ কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে পপির বাবা বলে, সালমা, এখন বাসায় যাব। বাসায় যাবে মানে? তুমি না হার্ট স্ট্রোক করেছো? তোমার না রেস্ট দরকার? কে বললো আমি হার্ট স্ট্রোক করেছি? তোদের সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলছি। আমাকে কি দেখে তোর মনে হচ্ছে আমি এখন অসুস্থ? সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। চল বাসায়। না বাবা, তুমি আর 1-2টা দিন হসপিটালে থাকো, তোমার তখন কেমন অবস্থা হয়। আরে পাগলিমি, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এখন আর আমার রেস্ট লাগবে না। যা রেস্ট করব তা বাসায় গিয়ে করব।
তখনই কেবিনের ভেতরে ডাক্তার আসে। ও আঙ্কেল, আপনি এসেছেন? দেখেন না, বাবা বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বললাম আর 1-2টা দিন থেকে যেতে। তারপর ডাক্তার পপির বাবাকে ভালোভাবে চেক আপ করিয়ে বলে, না মামনি, তোমার বাবাকে এখন তুমি নিয়ে যেতে পারো। তিনি এখন সম্পূর্ণ সুস্থ, আর যেহেতু উনি থাকতে চাচ্ছেন না, তাহলে তুমি নিয়ে যাও। পপির পাশে স্বাধীনকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক্তার বলে, ও তুমি তা বাবা, তোমার বাবার শরীরের অবস্থা এখন কেমন আছে? ডাক্তারের এমন প্রশ্নে পপি আর পপির বাবা স্বাধীনের দিকে তাকায়। ডাক্তার পুনরায় স্বাধীনকে বলে, ও তুমি তা বাবা, তোমার বাবার শরীরের অবস্থা এখন কেমন? আচ্ছা আঙ্কেল, আপনার সঙ্গে এই বিষয় নিয়ে পরে কথা বলি, এখন না বলে। আর আঙ্কেল আসুন, আপনাকে বাসায় রেখে আবার আমার বাসায় যেতে হবে। ডাক্তারকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে স্বাধীন কথাগুলো বলে ওঠে। তারপর কেবিন থেকে পপি, পপির বাবা, স্বাধীন তিনজনেই বের হয়ে গাড়ির কাছে চলে আসে। সারাদিন দৌড়ে এসে গেট খুলতে যাবে, তার আগেই স্বাধীনকে যোগ দিয়ে নিষেধ করে খোলার জন্য। স্বাধীনের এমন দৌড়ে আগে যাওয়া দেখে পপির বাবা একটু অবাকে হয়, নিমিষেই নিজেকে সামলে নেয়। তারপর এক এক করে সবাইকে গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি চলতে লাগে তার আপন গতিতে। একটু বড় গাড়িটা দিয়ে ঢুকে একটা আলিশান বাড়ির ভেতরে। স্বাধীন তো বাইরের দিকে তাকিয়ে হা হয়ে আছে। স্বাধীনকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে পপি একটু ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর বাসার সামনে গাড়ি ব্রেক করতেই এক এক করে সবাই গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখনই স্বাধীন পপির বাবাকে উদ্দেশ্য করে, আচ্ছা আঙ্কেল, তাহলে আমি এখন যাই। কই যাবে তুমি? আঙ্কেল, বাসায় যেতে হবে আমাকে। বাসায় যাবে মানে? তোমাদের আজকে বিয়ে হলো আর তুমি বাসায় যাওয়ার কথা বলছো? পপির বাবার মুখ থেকে এমন কথা শুনেই স্বাধীন থতমত খেয়ে যায়। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে, আঙ্কেল, হুট করে পপি আমাকে বিয়ে, বস্তিতে থাকি, ওইখানে আমার অনেক চেনা পরিচিত ভাই বিরাদার আছে। ওনারা আবার আমাকে না দেখলে অনেক চিন্তা করবে। আমি কি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি আর পথের সম্পর্কে কথাটা বলে আসি? আচ্ছা তোমাকে যেতে দেবো, বাট একটা শর্তে। কি শর্ত আঙ্কেল? শর্ত নাম্বার 1, আজ থেকে আমাকে বাবা বলে ডাকতে হবে, আর আঙ্কেল বলা যাবে না। আচ্ছা আঙ্কেল। সরি বাবা। কথাটা বলেই স্বাধীন বাসার বাইরে চলে আসে। একটু পর পপি বাসার বাইরে আসতেই স্বাধীন নাকি পপিকে উদ্দেশ্য করে বলে, ম্যাম, আজকে যদি আপনি টাকাগুলো দিতেন তাহলে বাবার অপারেশন করতে পারতাম। ও তাহলে তোর আজকেই লাগবে। অফিসে যা, ম্যানেজারকে বলে টাকা দিয়ে দেবে। আমি ফোন করে বলছি। শোন, আর একটা কাজ করবি। ম্যাম, কি কাজ? বাবা যেহেতু বলেছে, সে যেভাবেই পারিস তুই রাতে আমাদের এখানে আসবি, না হলে বাবা অনেক রেগে যাবে। বাবার কথার কেউ বরখেলাপি করলে অনেক রেগে যায় কিন্তু সে। আচ্ছা ম্যাম, মনে থাকবে। বাবাকে হাসপাতালে ভর্তি করে সার্জারি টাকা দিয়ে আমি চলে আসব। তারপর স্বাধীন বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অফিসে চলে যায়। তারপর ম্যানেজারের কাছ থেকে টাকাগুলো নিয়ে স্বাধীন ওর বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। তখনই স্বাধীনের মা স্বাধীনকে প্রশ্ন করে, কিরে বাবা, তুই এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলি? তোমাকে বলতে পারবো না, বাট একটা কথা মাথায় রেখো, তোমার ছেলে কখনোই খারাপ কাজ করতে পারে না। আচ্ছা মা, তাহলে তুমি বাবার পাশে থাকো, আমি কাউন্টারে টাকাগুলো দিয়ে কাজে চলে যাব। আর আসতে পারবো না, হাসলেও সে সকালে। কি কাজ করছিস তুই? আর রাতের বেলা তোর কি এমন কাজ? স্বাধীন ও তার মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। একটা বাসায় নাইট গার্ডের জব পেয়েছি। ওই বাসার মালকিনরা আমাকে এত টাকা দিয়েছে, 2 বছরের চুক্তিতে ওনাদের বাসায় পার্মানেন্ট নাইট গার্ডের জব করতে হবে। স্বাধীন তার মাকে আর কোনো কথা বলতে না দিয়ে কাউন্টারে গিয়ে টাকাগুলো জমা দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে একটা রিকশায় করে পপিদের বাসায় চলে যায়। প্রথমত দারোয়ান তাকে ঢুকতে দেয় না, দ্বিতীয়ত দারোয়ানটা স্বাধীনকে চিনতে পেরে ওকে যেতে বলে। তারপর স্বাধীন গিয়ে মেইন দরজায় কলিং বেল বাজাতে কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। প্রথমে কাজের মেয়ে স্বাধীনকে চিনতে না পেরে বলে, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমার মেম সাহেবকে বলো স্বাধীন এসেছে। আচ্ছা, আপনি ওখানে ওয়েট করেন, আমি ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। তারপর কাজের মেয়ে স্বাধীনের কাছ থেকে চলে যায়। পপিকে গিয়ে বললে পপি স্বাধীনকে বাড়ির ভেতরে আসতে বলে, সঙ্গে এও বলে যে তার সঙ্গে পপির বিয়ে হয়েছে। দৌড়ে এসে কাজের মেয়েটি দরজা খুলে বলে, সরি স্যার, আমি চিনতে পারিনি। আর আপনি বলবেন না যে আপনি পপি ম্যাডামের হাজবেন্ড? তারপর স্বাধীন সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে
কাচের মেয়েটি স্বাধীনকে বসার রুম দেখিয়ে দিলে স্বাধীন গিয়ে বসার রুমে বসে পড়ে। একটু পর পপির বাবা এসে বসার রুমে বসে তাদের সঙ্গে আড্ডা দিতে লাগে। স্বাধীন পপির বাবার সঙ্গে কথা বলতে বুঝতে পারে যে সে একজন অনেক ভালো মনের মানুষ। উপর দিয়ে দেখলে মনে হয় অনেক রাগী মানুষ, বাট ভেতর থেকে অনেক ভালো মনের মানুষ। পপির বাবার সঙ্গে কথা বলতে বলতে রাত কোথা দিয়ে 11টা পার হয়ে যায় সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। হঠাৎ পপির বাবা তার ঘরের দিকে তাকিয়ে বলে, বাবা রাত 10টা বেজে গেল, যাও তোমরা দুজনে এখন তোমাদের রুমে চলে যাও। তারপর পপি স্বাধীন দুজনে পপির বাবার কাছ থেকে বিদায় জানিয়ে রুমে চলে যায়। স্বাধীন পপির রুমে ঢুকতেই অবাক হয়ে যায়। রুমের দেয়ালের চারপাশটা কি সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো। স্বাধীনকে এমন আহাম্মগের ন্যায় তাকিয়ে থাকতে দেখে পপি বলে, কিরে এমন ভাবে তাকিয়ে আছিস যে এর আগে কখনোই এত সুন্দর রূপ দেখিসনি, তাই তো? পপির কথা শুনে স্বাধীন রুমের দিক থেকে দৃষ্টি সরিয়ে খাটের দিকে তাকিয়ে দেখে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। পপি খাটটা ফুল দিয়ে সাজানো দেখে অনেক রেগে যায়। দৌড়ে গিয়ে ফুলগুলো এক এক করে ছিঁড়তে লাগে। পুরো খাটের ফুলগুলো এলোমেলো করে ফেলেছে সে। স্বাধীন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে। স্বাধীনকে অমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পপি বলে, এই নিয়ে বালিশ আর এই নে নিচে বিছানা পেতে ঘুমিয়ে নে। কথাটি বলে স্বাধীনের দিকে একটা বালিশ আর কাঁথা ঢিল মেরে বলে। স্বাধীন কাঁথা নিচে পেরে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পপিও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল, স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। তার বাবার এখন কি অবস্থা? রাত 1টার দিকে তার বাবার অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু সে কিছুই জানে না এখন পর্যন্ত। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে মসজিদে না গিয়ে ঘরের মধ্যে নামাজ পড়তে লাগে স্বাধীন। নামাজের শব্দে এক পর্যায়ে পপির ঘুম ভেঙে যায়। স্বাধীনের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বাধীনের নামাজ শেষ হতেই পেছন ফিরতে যাবে, অমনি পপি অন্য পাশ হয়ে ফিরে ঘুমিয়ে। স্বাধীন পপির রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখে পপির বাবা বসার রুমে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। স্বাধীনকে দেখতে পেয়ে পপির বাবা বলে, আসো বাবা আসো, তা এত সকাল সকাল ঘুম ভাঙলো যে তোমার? না মানে আঙ্কেল ঘুম থেকে আরো অনেক আগেই উঠেছি, নামাজ পড়ে বের হয়ে আসে। ও আচ্ছা, আমাকে বলতে দুজনে একসঙ্গে নামাজ পড়তে যেতাম। না আঙ্কেল, সরি বাবা, এখানে তো মসজিদ চেনার উপায়, রুমের মধ্যে নামাজ পড়েছে। তারপর স্বাধীন আর পপির বাবা দুজনে মিলে আরো অনেক কথা বলতে লাগে। পপির বাবার সঙ্গে কথা বলছে। স্বাধীনের এদিকে কোনো হেল ধরে নেই, মন পড়ে আছে সে হাসপাতালের বেডে বাবার কাছে। তারপর আঙ্কেলের সঙ্গে আরো অনেক কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে সোজা বাবার কেবিনে চলে যায়। বাবার কেবিনে গিয়ে দেখে মা আর বাবা দুজনে কথা বলা বলি করছে। তখনই বাবা স্বাধীনকে দেখে বলে, কিরে বাবা, কই ছিলি তুই এতক্ষণ? একটা জব পেয়েছি, রাত দিন 24 ঘন্টায় কাজ করতে হয়, ওইখানেই ছিলাম। বসের কাছ থেকে ছুটি নিয়ে আসলাম তোমাকে দেখার জন্য। তা বাবা, তুমি এখন কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুই আমার অপারেশন করার জন্য 30 লক্ষ টাকা কই থেকে পাইলি? প্লিজ বাবা, আমাকে এমন প্রশ্ন করো না, আমি বলতে পারবো না তোমাদেরকে, সময় হলে তখন না হয় বলবো। স্বাধীনের মা, আমি তোমাকে বললাম না আমার ছেলে কখনোই খারাপ কোনো কাজ করে টাকা আনবে না? তারপর স্বাধীন পাশ থেকে আরো একটা চেয়ার টেনে তার মা বাবার কাছে এসে বসে কথা বলতে লাগে। কথা বলতে বলতে প্রায় অনেকটা সময় পার হয়ে যায়। প্যান্টের পকেট থেকে বাটন ফোনটি বের করে দেখে 9টা বেজে গেছে। তারপর স্বাধীন তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে পপিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে বাবা বাবা, স্বাধীন কই? ওকে তো দেখছি না। কিরে, নিজের বরকে দেখি এক মুহূর্তে নিজের চোখে আড়াল করতে পারিস না? দেখো বাবা, মস্করা করো না, ওই কই গেছে এত সকাল সকাল? আরে বাসার বাইরে গেছে, একটু পর চলে আসবে। এত টেনশন করছিস কেন বল? অফিসে যেতে হবে, অফিসের সময় ঘনিয়ে আসছে, আর ওর আসার কোনো নামগন্ধই নেই। তখনই দরজার সামনে এসে কলিং বেল বাজায় স্বাধীন। পপিকে দরজা খুলে দিয়ে স্বাধীনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, কই গিয়েছিলিস তুই এত সকাল সকাল? স্বাধীন উকি দিয়ে দেখে পপির বাবা বসে আছে। তারপর ধীরে ধীরে পপিকে বলে, ম্যাম, আপনি টাকা দেওয়ার পর সঙ্গে সঙ্গে বাবাকে হাসপাতালে ভর্তি করে সার্জারি করার জন্য। বাবার রাত 1টায় সার্জারি হয়েছে, তাই সকাল সকাল দেখতে গিয়েছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। যা জলদি রেডি হয়ে নে, অফিসের উদ্দেশ্যে বের হব। ম্যাম, আমার তো জামা কাপড় কিছুই নেই, কি পরে যাব এখন অফিসে? বাবা মার্কেট থেকে তোর জন্য জামা কাপড় নিয়ে এসেছে, যা
গিয়ে আমার ঘরে নিয়ে গিয়ে দেখ। তারপর স্বাধীন পপির সঙ্গে আর কোনো বাড়তি কথা না বলে পপির রুমে গিয়ে দেখে নতুন নতুন জামা কাপড় সোফার উপরে রেখে দেওয়া। তারপর স্বাধীন একটা প্যান্ট আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর সেগুলো পরে ওয়াশরুম থেকে বের হয়ে শার্ট আর প্যান্ট পরে দেয়। ইন করে স্বাধীন আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নিজেকে পরিপাটি করছিল, তখনই পপি পেছন থেকে বলে, কিরে এত সুন্দর করে সাজছিস যে এখন তো দেখে সবাই মনে করবে তুই বস আর আমি কাজের মেয়ে। পপির এমন প্রশ্নে কি উত্তর দিবে কিছুই বুঝে উঠতে পারে না স্বাধীন। পেছন ফিরে তাকাতেই পপি স্বাধীনের দিকে মায়াভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ পপির ফোনে ফোন আসাতে ধ্যান ভাঙে তার। তারপর এক মুহূর্ত পপির সামনে আর না দাঁড়িয়ে থেকে রুম থেকে বের হয়েছে স্বাধীন। তারপর স্বাধীন সোজা নিচে চলে আসে। স্বাধীনকে দেখতে পেয়ে পপির বাবা খাবার টেবিলে বসিয়ে ডাকতে লাগে। তারপর স্বাধীন গিয়ে পপির বাবার পাশের চেয়ার টেনে বসে পড়ে। পপির আসার অপেক্ষা করতে লাগে। একটু পর পপিও চলে আসে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা দুজনে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। স্বাধীনকে পপি রুমের বাইরে একটা ডেস্ক দেওয়া হয়েছে। স্বাধীনের কাজ শুধু পপি কখন কোথায় যাবে সেগুলো শিডিউল অনুযায়ী পপিকে জানানো। অফিসে এসে পপি সোজা তার কামরায় চলে যায়। অন্যদিকে পিয়ন স্বাধীনকে তার কেবিন দেখিয়ে দেয়। একটু পর ম্যানেজার এসে স্বাধীনকে একটা শিডিউল দিয়ে যায় পপি কখন কোথায় যাবে। স্বাধীন ভালোভাবে শিডিউলগুলো ঠিক করতে লাগে। হঠাৎ স্বাধীনের সামনে একটা মেয়ে এসে বলে, তা হ্যালো মিস্টার, আমার নাম সাথী, তোমার নাম কি? হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে স্বাধীন কম্পিউটারের দিক থেকে রেজিস্ট্রেশন উপরের দিকে তাকিয়ে দেখে একটা সুন্দর মেয়ে। স্বাধীন মেয়েটিকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার নাম মোহাম্মদ স্বাধীন শেখ। ও আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন আমাদের নতুন বস অর্থাৎ ম্যামের পি। দেখেন, ম্যামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আবার পার্সোনাল বর হয়ে যাইয়েন না। কথাটি বলেই মেয়েটি খিলখিলিয়ে হাসতে লাগে। মেয়েটির কথা শুনে স্বাধীনও হাসতে লাগে। অন্যদিকে পপি তার কেবিন থেকে সিসিটিভির মাধ্যমে স্বাধীন আর সাথীর কথোপকথনগুলো না শোনা গেলেও তাদের ভাব ভঙ্গিগুলো দেখা যাচ্ছিল, যা মোটেও পপির ভালো লাগেনি। তখনই পপি আনমনে বলে, সেদিন তুই কেন বাঁচাতে গেলি? কেন আবার তোর সঙ্গে দেখা হলো? নিজের জীবন দিয়ে দিতাম, কোনো কষ্ট ছিল না। সেদিন থেকে তোর জন্য আমার এক অন্যরকম মায়া কাজ করে। ধীরে ধীরে বুঝতে পারি তোকে আমি ভালোবেসে ফেলেছি। কত না খুঁজলাম, কিন্তু তোর কোনো হদিশ পাইলাম না। দেখ, ভাগ্যে লেখা থাকলে যা হয়। ঠিক আমার কোম্পানিতে ইন্টারভিউতে আসলি, আর তোকে আপন করে নিলাম। এখন শুধু আমার মনের কথাগুলো তোকে বলার বাকি রইল। সময় হইলে সেগুলো বলবো, কিন্তু তোকে যে অন্য মেয়ের সঙ্গে দেখতেই পারছি না। তখনই রেগে পপি সাইডে থাকা ফোনটা তুলে স্বাধীনকে ফোন করে আর কেবিনে আসতে বলে। তারপর স্বাধীন মেয়েটির সঙ্গে আরও একটু কথা বলে মেয়েটি তার কেবিনে চলে যায়। অন্যদিকে স্বাধীন পপির কেবিনের সামনে এসে দরজায় নক করে বলে, আসতে পারি? হায়, তা একদিনে সেই অফিসে মেয়ে পটানোর ট্রাই করছিস, তাই তো? স্বাধীন ভেবা চেকা খেয়ে যায়। কি বলছেন এগুলো ম্যাম? আমি কেন মেয়ে পটাতে যাব? তাহলে সাথী মেয়েটির সঙ্গে অমনভাবে এসে এসে কথা বলছিস কেন তুই? স্বাধীন নিজেও বুঝতে পারে না সাথী মেয়েটির সঙ্গে কথা বলাই হুট করে এত রেগে গেল কেন পপি। দেখতে দেখতে 3টা পার হয়ে যায়। বিকেলের দিকে অফিস শেষ হলে যে যার বাসায় চলে যায়। পপি অফিস থেকে বের হয়ে গাড়ির কাছে আসতে স্বাধীন গেট খুলে দেয়। তারপর গিয়ে স্বাধীনও গাড়ির ভেতরে বসে পড়ে। তখনই পপি বলে, আচ্ছা, তোর বাবা কোন হসপিটালে? তোর বাবাকে দেখতে যাব আমি। তারপর হাসপাতালের নাম বলতেই ড্রাইভার গাড়িটা নিয়ে যায় হাসপাতালে সেই গাড়িটা ব্রেক করতে গাড়ি থেকে স্বাধীন তার বাবার কেবিনের দিকে যেতে লাগে। পপি তার পেছন পেছন আসতে লাগে। তারপর স্বাধীন ওর বাবার কেবিনে ঢুকতে পপি ওর কেবিনে ঢুকে পড়ে। তারপর স্বাধীন গিয়ে ওর মার সঙ্গে কুশল বিনিময় করতে লাগে। তখনই পপিকে দেখিয়ে তার মা বাবাকে বলে, ইনি হচ্ছেন আমার অফিসের ম্যাম, আর বাবা তোমার চিকিৎসার জন্য টাকা দিয়েছেন ইনি। তারপর পপি স্বাধীনের মা বাবার সঙ্গে কথা বলতে লাগে। তারপর পপি কেবিন থেকে বের হতেই স্বাধীন তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পপিকে নিয়ে তার বাসায় চলে আসে। এভাবেই কেটে যায় অনেক কয়টা মাস। দিন দিন পপি স্বাধীনের উপর দুর্বল হতে লাগে। স্বাধীন বুঝতে পেরেও ঠিক তেমন একটা ভ্রুক্ষেপ দেখায় না। একদিন লাঞ্চ পিরিয়ডে স্বাধীন আর সজীব দুজনে মিলে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। তখনই স্বাধীনের ফোনে পপি ফোন করে। জি ম্যাম, কিছু বলবেন? হ্যাঁ, কই তুই? ম্যাম, ক্যান্টিন এসেছে খাবার খাওয়ার জন্য। ক্যান্টিনে খাবার খেতে হবে না, জলদি আমার কেবিনে আয়। স্বাধীন ফোনটা রেখে দিতেই সজীব সন্দেহ মিশ্রিত কণ্ঠে স্বাধীনকে প্রশ্ন করে, কে ফোন করেছে? নিচ্ছি ম্যাম। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়।
তারপর ক্যান্টিনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পপির কেবিনে গিয়ে দুইজন মিলে খাবার খেতে লাগে। এইভাবেই কেটে যায় অনেক কয়টা মাস। দিন দিন স্বাধীনের চুক্তির মেয়াদ শেষ হতে লাগে। আর মাত্র 2 মাস রয়েছে চুক্তিতে স্বাধীন আর পপির বিয়ে। একদিন স্বাধীন তার কম্পিউটারে কাজ করছিল, তখনই পপি ওকে উদ্দেশ্য করে বলে, তুই তো জানিস আর মাত্র 3 দিন পর আমাদের কোম্পানির জন্মবার্ষিকী। তো এইবার আমি চাচ্ছি যে সবার সঙ্গে আনন্দ করতে। তুই কি বলিস? পপির এমন কথায় স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। আসলে স্বাধীনের সাথে দুজনের কথোপকথন সহ্য করতে না পেরে স্বাধীনকে পপি তার কেবিনে ডেস্ক তৈরি করে দেয়। সেই থেকে স্বাধীন পপির কেবিনে বসে কাজ করে। কিরে, আমি তোকে কিছু বলছি, তুই কি কিছু শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ম্যাম, অনেক ভালো হবে। তাহলে তুই এক এক করে সবকিছুর আয়োজন কর। বেশি দিন তো হাতে নেই, মাত্র 2টা দিন। অফিসটা ভালোভাবে সাজাবি আর প্রত্যেকটা স্টাফকে ইনভাইট করবি। ম্যাম আমি স্বাধীন আর কোনো কথা বলতে পারে না পপির কথার ওপরে। দেখতে দেখতে অফিসের প্রতিষ্ঠা বার্ষিকীও চলে আসে। পুরো অফিসটা লাইট দিয়ে সাজানো হয়েছে। রাতে পার্টির আয়োজন করা হয়েছে। এই আয়োজনগুলো দেখে পপি অনেকটা খুশি হয়। রাতের বেলা অফিসের প্রত্যেকটা স্টাফ এসে পার্টিতে এনজয় করতে লাগে। অন্যদিকে পপি অনেক সুন্দরভাবে সেজে পার্টিতে আসে। পার্টিতে এসে দেখে স্বাধীন আর সাথী দুজনে নাচানাচি করছে আর অফিসের সবাই তাদের দুজনকে বাহবা দিচ্ছে। পপির এমন দৃশ্য দেখে রাগ মাথায় উঠে যায়। এক এক করে ড্রিঙ্কস করতে লাগে পপি। ধীরে ধীরে পপি নিজের ওপর কন্ট্রোল হারাতে লাগে। পপিকে সবাই ড্রিঙ্ক করতে দেখে অবাক হয়ে যায়। স্বাধীন গিয়ে ওকে থামানোর চেষ্টা করলেও স্বাধীনের কথায় কোনো হেলদোল করে না পপি। অতিরিক্ত ড্রিঙ্ক করায় মাতাল হয়ে যায় পপি। সবাইকে উদ্দেশ্য করে আবুল তাবুল কথা বলতে লাগে। স্বাধীন পপিকে আর সেখানে না রেখে গাড়ি করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে পপিকে সোজা তার কেবিনে নিয়ে যায়। খাটে শুইয়ে দিতে যাবে অমনি স্বাধীন নিজের টাল সামলাতে না পেরে পপির গায়ের ওপর শুয়ে পড়ে স্বাধীন। পপির কাছ থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে লাগে স্বাধীন, বাট পপি তার নিজের কন্ট্রোলে নেই। স্বাধীনকে জড়িয়ে ধরে ওর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। ওর মাথার চুলগুলো আঁকড়ে ধরতে লাগে। স্বাধীন পপির কাছ থেকে অনেকবার ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পপির সঙ্গে মিশে যায় স্বাধীন। পরের দিন সকালবেলা সবার আগেই ঘুম ভাঙে পপির। নিজেকে স্বাধীনের বুকের মাঝে আবিষ্কার করতে দেখে অবাক হয়। নিমিষেই নিজের মুখের কোণায় হাসিটা ফুটে ওঠে। কিছু একটা ভেবে স্বাধীনকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয়। কি হলো? এটা ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সঙ্গে এমন কাজ করার? কাল না হয় আমার নিজের উপর নিজের কন্ট্রোল ছিল না, তাই বলে তুই আমার সঙ্গে এমন কাজ করবি? আমার সরলতার সুযোগ নিলি তুই? তোকে যে আমি কি করব! দেখেন ম্যাম, আমার নিজের উপর নিজেরও কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে আর যেন না দেখি। কথাটি বলা শেষ হলেই স্বাধীন প্যান্ট আর টি শার্ট পরে বাসা থেকে বের হয়ে যায়। দেখতে দেখতে 2টা মাসও পার হয়ে যায়। পপির চুক্তি অনুযায়ী এখন তাদের দুইজনের ডিভোর্স দিতে হবে। তারপর স্বাধীন উকিলের কাছে গিয়ে ডিভোর্স পেপার করে সাইন করে দিয়ে পপিদের বাসায় চলে আসে। পপিকে কোথাও দেখতে না পেয়ে রুমের সামনে গিয়ে কড়া নাড়তেই, কে? আমি স্বাধীন, আসতে পারি? হায়, তা তুই এতদিন পর কোথা থেকে উদয় হলি? অফিসে আসিস না কেন ঠিক এমন একটা? তারপর স্বাধীন রুমের ভেতর প্রবেশ করে ডিভোর্স লেটারটা পপির দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন ডিভোর্স পেপার। আপনাকে মুক্তি অনুযায়ী আজকে 2 বছর পূর্ণ হলো। আর আর হইলে লেখা ছিল যে আপনাকে 2 বছর পর ডিভোর্স দিয়ে দিতে হবে, তো আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিলাম। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে পপি অবাক হয়ে যায়। দৌড়ে গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে সেই অনেক আগে থেকেই ভালোবাসি। যখন আমার জীবন বাঁচাও, আমাকে সঠিক পথ দেখাও। তুমি নিজেও জানো না কত জায়গায় আমি তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ভাগ্যের কি নির্মম পরিহাস! তুমি আমার কোম্পানিতে ইন্টারভিউতে আসলে আর এই সুযোগটাই কাজে লাগিয়ে তোমাকে বিয়ে করে ফেলি। হয়েছে ম্যাম, আর অভিনয় করতে হবে না। কথাটা বলে স্বাধীন পপির কেবিন থেকে বাসার বাইরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পপি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে সবার সামনে স্বাধীনকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ বিলিভ মি। পপির এমন কথা শুনে স্বাধীন একটা মুচকি হাসি দেয়। পপিকে স্বাধীন তার থেকে ছাড়িয়ে বের হয়ে যেতে লাগে বাসা থেকে। হঠাৎ পপি একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বাধীন পেছন ফিরে পপিকে এমন অবস্থায় দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে।
এই কি হয়েছে আপনার? প্লিজ কথা বলেন না। এই যে কি হলো? থেকে আমিও আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আমি আর আপনি কখনো এক হতে পারি না, যেখানে আমি একজন সামান্য একজন কর্মচারী আর আপনি একজন অফিস। আর কোনো কথা না বলে স্বাধীন পপিকে কোলে তুলে নিয়ে গাড়ির মধ্যে শুইয়ে দিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার এসে পপিকে নিয়ে যায়। একটু পর স্বাধীন ডাক্তারের কাছে যেতে বলে, কংগ্রাচুলেশন মিস্টার, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনেই স্বাধীন খুশিতে আত্মহারা হয়ে গিয়ে দৌড়ে কেবিনের মধ্যে ঢুকে পড়ে। পপির হাতটা নিজের হাতের আঙ্গুলের মাঝে নিয়ে বলে, ডাক্তার কি বলেছেন শুনেছেন? হ্যাঁ, শুনতে পাইছি। আমি অন্তঃসত্ত্বা। এখন কিসের জন্য এসেছেন এই উপবাদিতে যে এই বাচ্চার বাবা আপনি না? কখনো আপনার কাছে এই বাচ্চা পাওয়ার অধিকার নিয়ে দাঁড়াবো না। এখন আপনি আমার সামনে থেকে আসতে পারেন। আরে বোকা মেয়েরা, রাগ করে থেকো না প্লিজ। আমি কি মাফ করে দাও, নিজেকে কান ধরে বলছি। কেবিনের মধ্যে স্বাধীন কানে ধরে উঠবোস করতে লাগে। নিমিষেই পপির মুখে হাসির রেখা ফুটে ওঠে। পারবে তো এমনভাবে আজীবন আমার পাশে থাকতে? আজীবন কেন, হাজার হাজার বছরও যদি বাঁচি, হাজার হাজার বছর তোমার পাশে এমনভাবে থাকবো। কথাটি বলে পপিকে স্বাধীন জড়িয়ে ধরে।